আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেকচার নম্বর 4, আজকের এই লেকচার নম্বর 4-এর আলোচ্য বিষয় হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেকচার নাম্বার 3-তে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। বঙ্কিমচন্দ্রের জীবনী অথবা এই প্রবন্ধের উৎস সম্পর্কে আমরা আলোচনা করে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই প্রবন্ধে লেখক যে 13টি পরামর্শ দিয়েছিলেন সেখানে আমরা 5টি পরামর্শ আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2-এ সেই 6ষ্ঠ থেকে 13তম পর্যন্ত যে পরামর্শগুলো লেখক দিয়েছিলেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রবন্ধটি দেখতে অনেক ছোট, কিন্তু সাধু ভাষায় অনেক ছোট একটি প্রবন্ধ হলেও এর মৌলিকত্ব অসাধারণ, এর ভাবগাম্ভীর্য এবং তাৎপর্য এত মহান যা বলে শেষ করা যাবে না। এটা যদি আমাদের জীবনে বাস্তব প্রয়োগ করি তাহলে একজন লেখক বা একজন নতুন লেখক তিনি খুব অল্প দিনের মধ্যেই ভালো এবং শ্রেষ্ঠ একজন সাহিত্যিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে, এটা আমার বিশ্বাস। শুধু আমার বিশ্বাস নয়, লেখক যে কথাগুলো এখানে বলেছেন প্রত্যেকটি কথা এত ভাব গাম্ভীর্যপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ যা বলে শেষ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বাড়িয়ে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পৃষ্ঠা বের করে ফেলো। পৃষ্ঠা নাম্বার 15-তে দেখো আমাদের প্রবন্ধটি দেওয়া আছে। এই প্রবন্ধের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 13টি পরামর্শ রয়েছে। 13টি পরামর্শের মধ্যে আমরা 1 থেকে 5 পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 6 থেকে 13 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জটপট তোমাদের পাঠ্য বইটি বের করে ফেলো। 16 নম্বর পৃষ্ঠা এটি দেওয়া আছে। 6 নাম্বার যে পরামর্শটি লেখক দিয়েছিলেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। এটা বোঝাতে চেয়েছেন কেন? যে আমার যে বিষয়ে কোনো অধিকার নাই, অর্থাৎ যে বিষয়ে আমার জ্ঞান নাই, যে বিষয়ে আমি জানি না, সেই বিষয়ে আমার ইন্টারফেয়ার করা বা হস্তক্ষেপ করা নেহায়েত একটি অন্যায় কাজ। লেখক এটা বোঝাতে চেয়েছেন যে তুমি যে বিষয়টি জানো না সেই বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি না করা উচিত। লেখক এটা নিষেধ করেছেন। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। লেখক আরেকটা সুন্দর কথা বলেছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা প্রকাশটা কি? যে আমরা অনেক সময় লেখার মধ্যে পাণ্ডিত্য প্রকাশ করি। দেখা গেছে আমি বাংলা ভাষায় লিখছি, ওখানে লেখার মাঝে হঠাৎ করে আমি ফরাসি ভাষায় একটা কিছু লিখে দিচ্ছি অথবা সংস্কৃত ভাষায় একটা কিছু লিখে দিচ্ছি। এখন আমি যদি তোমাদের পড়ার মাঝে হঠাৎ করে বলি ষোল সমাহিও কাহি করিওই সুখে দুঃখেতে নিশ্চিত মরিওই, এই কথাটা বললে তোমরা কি বুঝবা? তখন বলবা স্যার কি বলছে এগুলো। অর্থাৎ আমি যে সংস্কৃত ভাষায় কথা বললাম, বাংলা ভাষা বলার পাশাপাশি যদি আমি সংস্কৃতি, উর্দু, ফার্সি এই ভাষাগুলো লেখার মধ্যে বলে দেই বা বলার মধ্যে বলি তাহলে শুনতে খারাপ লাগে। এই জন্য এই কথাগুলোকে লেখক বলেছেন যে বিদ্যা চেষ্টা এগুলো করা যাবে না স্যার। কেননা বিদ্যা প্রকাশের চেষ্টা করা থেকে বিরত থাকতে বলেছেন লেখক। বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাঠ্যের বিশেষ হানিজনক। অর্থাৎ তোমার বিদ্যা যদি থাকে, তোমার যদি নলেজ থাকে, অন্যান্য জ্ঞান যদি তোমার থাকে, তোমার এই সুন্দর সাবলীল বাংলা ভাষায় তা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে তুমি পারবা। পাঠকরা সহজেই বুঝে যাবে যে তুমি একজন পণ্ডিত বা স্কলার। এখানকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃতি করবেন না। অর্থাৎ যে ভাষা আপনি জানেন না, যে ভাষা আপনি বুঝেন না, এটা দিয়ে আপনার নিজের লেখার মধ্যে সেই ভাষা কখনো উদ্ধৃতি বা কোটেশন ব্যবহার করবেন না। কোটেশন ব্যবহার করলে কি হবে? যে আমাদের সাহিত্যের যে রস, উপমা, উৎপ্রেক্ষা এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। কদচ মানে কখনো। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অর্থাৎ অলঙ্কার প্রয়োগ, আমরা বিভিন্ন অলঙ্কার রয়েছে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা অলঙ্কার ব্যবহার করি, সেটা করতে তিনি বলছেন এত
মানে সফলতা বা চেষ্টা এত তাড়াহুড়ো করবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাইবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। অর্থাৎ তুমি অলঙ্কার, শব্দ অলঙ্কার, অর্থ অলঙ্কার বা রূপ, রস, ছন্দ এই বিষয়ে তোমার জ্ঞান নেই বা মেধা নেই, তুমি ইচ্ছা করলেও তোমার লেখার ভিতরে এই বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারবে না। এই বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে, তুমি যদি অলঙ্কার কি এটা বুঝতে পারো, উপমা কি, চিত্রকল্প কি, ব্যঞ্জনা কি, বাচস্তুতি কি, এই যাবতীয় বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার লেখার মধ্যে এমনিতেই এই অলঙ্কারগুলো চলে আসবে, অতিরিক্তভাবে ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। 9 নম্বর, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। অর্থাৎ সেই অলঙ্কারের ব্যবহার এগুলো আগে ব্যবহার করা হতো, এখন ব্যবহার করা হয় কিন্তু এত কঠিনভাবে ব্যবহার করা হয় না। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে পূর্ণ পড়িয়া শোনাইবে। অর্থাৎ তুমি যেখানে অলঙ্কারটা ব্যবহার করেছো সেই স্থানটা ঠিক আছে কিনা বারবার তোমার কোনো কাছের মানুষ বা বন্ধুকে এটা শোনাবে, শুনিয়ে বলবে এটা কি ঠিক আছে, শুনতে কি ভালো লাগে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরাই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। 10 নম্বর, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। লেখক এই 10 নম্বর পরামর্শটা কি দিয়েছেন, যে লেখার মধ্যে প্রাঞ্জলতা থাকতে হবে, সরলতা থাকতে হবে। এত বিটকুটে ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সাহিত্য রচনা করা যাবে না। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। আমি যখন একটা জিনিস বুঝাবো বা আমি যখন একটা জিনিস লিখবো তখন অবশ্যই সেটা সহজ সরল ভাষায় পাঠক যাতে বুঝতে পারে সেই ঠিক সেভাবেই কিন্তু আমাকে লিখতে হবে। দুর্বোধ্য ভাব গাম্ভীর্যপূর্ণ শব্দ বা বাক্য দিয়ে যদি আমি লিখি তাহলে সহজেই পাঠক বুঝতে পারবে না, পাঠকের তখন ডিকশনারি খুঁজতে অস্থির হয়ে যাবে, অর্থাৎ তোমার লেখার যে মান সেটা নষ্ট হয়ে যাবে। 11 নম্বর, কাহারও অনুকরণ করিও না, যে কাউকে অনুসরণ করো না বা কাউকে অনুকরণ মানে হচ্ছে হুবহু কারোরটা কপি করো না। অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। অর্থাৎ তুমি যদি কাউকে অনুসরণ করতে যাও বা অনুকরণ করতে যাও তাহলে তার দোষগুলো তোমার কাছে দেখা দিবে, গুণগুলি আর আসবে না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন আমিও এরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। যে মাইকেল মধুসূদন দত্ত এত সুন্দর লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এত সুন্দর লিখেছেন যে আমিও ঠিক সেভাবেই লিখব, এরকম কথা কখনোই তোমার মনে নিয়ে আসা যাবে না। যে তোমাকে তাদের মতো হতে গেলে তোমাকে সাধনা করতে হবে, অনেক লেখালেখি লিখতে হবে, তারপর আস্তে 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 তাদের কাছাকাছি তোমরা যেতে পারবে। 12 নম্বর, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। অর্থাৎ যে কথার আমরা একটু আগেই কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি কি থাকতে হবে, ধর্ম এবং সত্য কথা থাকতে হবে। যদি তুমি একটা জিনিস লিখেছো সেটার কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ নেই, এরকম লেখা যাবে না। নির্ভরযোগ্য সূত্র বা নির্ভরযোগ্য তথ্য থেকে তোমাকে যে কোনো জিনিস উপস্থাপন করতে হবে। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলো সংযুক্ত করা সকল সময়ের প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। অর্থাৎ তুমি একটা জিনিস লিখেছ, পাঠককে যে সবসময় প্রমাণ দিতে হবে এমন না, কিন্তু সেটা যে সত্য জিনিস লিখেছ সেটার প্রমাণ কিন্তু তোমার নিজের হাতে রাখতে হবে এবং তোমার কাছে থাকতে হবে। 13 নম্বর পয়েন্ট যেটা বলেছেন, বাংলা সাহিত্য বাংলার ভরসা। তাহলে বাংলার ভরসা কি? বাংলা সাহিত্য। এই নিয়মগুলো বাংলার লেখক দিগকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। অর্থাৎ এই নিয়মগুলো, অর্থাৎ উপরের নিয়মগুলো যদি যে কোনো বাঙালি লেখকদের মধ্যে থাকে তাহলে বাংলা সাহিত্য আরও উন্নতি লাভ করবে এবং উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেকে অবাক হয়ে গেছো যে স্যার এই বাংলা এটা কি? এই বাংলাটা যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন লেখালেখি লিখতো তখন কিন্তু এই বাংলাটা, অর্থাৎ আমরা যেটাকে বাংলা বলি, তখন এটা এভাবে লেখা হতো বাংলা। এই বাংলা থেকে চলে আসলো আমাদের বাংলা,
দিয়ে লিখতো, তারপরে চলে আসলো আমাদের এখন আমরা যেভাবে বাংলা লিখি। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বাংলারই আদি রূপটা হচ্ছে বাংলা, অর্থাৎ এই বাংলা বলতে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন জানিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট 1 এবং পার্ট 2-এ আমরা বিস্তারিতভাবে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছিলেন তা আমি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবন্ধটি বুঝতে যদিও তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি, তারপরেও যদি সমস্যা হয় আমার নম্বর এখানে দেওয়া রয়েছে, তোমরা এই নম্বরে ফোন দিয়ে যে কোনো বিষয়ে অর্থাৎ এই প্রবন্ধের বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।